কেউ বলেছিল এই নৌকায় ভূত প্রেত বা দেবদা আছে, কেউ বলেছিল এই নৌকাটি কখনোই বালুর নিচ থেকে ডাঙ্গায় ওঠানো সম্ভব হবে না। কেউ এটিকে স্বর্ণের নৌকা নামে চিনে, কেউ আবার পিতলের নৌকা নামে চিনে। এমনই এক রহস্যময় নৌকা জেগে উঠেছিল কুয়াকাটা সি বিচে। আর 2013 সালে এই নৌকাটি কুয়াকাটা সি বিচ থেকে উত্তোলন করে এই যে নীল টিনের ঘরটি দেখা যাচ্ছে এর ভিতরে সংরক্ষণ করা হয়েছে। এখন এটি বাংলাদেশের প্রথম মেরিন জাদুঘর। আমাদের আজকের এপিসোডটি এই নৌকাটিকে ঘিরেই সাজানো হয়েছে। দর্শক, এটাই হলো সেই কুয়াকাটার ঐতিহ্যবাহী নৌকা। অনেকে এটাকে সোনার নৌকা বলে। তবে যেটা ধারণা করা হয় যে এই নৌকাটা এই কুয়াকাটায় যখন বার্মিসে আসে বার্মা থেকে, তখন তারা এই নৌকায় করে আসে। তো সেরকমই একটা নৌকা, যেহেতু কুয়াকাটায় সি বিচে পাওয়া গেছে, তো সেক্ষেত্রে ধারণা করাটাই স্বাভাবিক। দর্শক, এই নৌকাটার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আমাদেরকে আরও বিস্তারিত জানাবেন হেরি আপন। এই যে আপন, কি দেখতেছো? সোনার নৌকা দেখতেছি। সোনার নৌকা? আচ্ছা, একটু আমাদেরকে এই সোনার নৌকা সম্পর্কে জানাও, একটু বিস্তারিত জানাও। ধারণা করা হয় যে 17 শতক কিংবা 18 শতকের শুরুর দিকে এই নৌকাটা সেই মায়ানমারের আরাকান রাজ্য থেকে আর কি প্রায় এরা রওনা করে তো ওখানে তারপর এরা এসে কুয়াকাটা উপকূলে নোঙর করে। এরপরে রাখাইনরা ওরা এখানে আসার পরে নোঙর করার পরে ওরা নৌকাটা ওখানে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে এরপরে এরা উপরে চলে আসে। তারপরে এরা এদের বসত ভিটা ঘর বাড়ি তৈরি করে এবং নৌকাটা ওখানে আস্তে আস্তে মাটির নিচে বালি চাপা পড়ে যায়। তো এত বছর বাদে এটা 2004-05 সালের দিকেও একবার কিছুটা উপরে জেগে উঠেছিল। তখন মানুষ ধারণা করতো যে এই নৌকাটা সোনার নৌকা, কেননা এটার উপরিভাগে একটা পিতলের আবরণ ছিল, পিতলের আবরণ দেওয়া ছিল, যার কারণে অনেকে যেটা চকচক করতো, অনেকে ভাবতো যেটা সোনার নৌকা। এরপরে 2012-13 দিকে আবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের লোকজন আসে এবং তারা এটাকে বালির নিচ থেকে বহুদিনের প্রচেষ্টায় এটাকে উত্তোলন করে। তো এই নৌকাটার দৈর্ঘ্য হচ্ছে 72 ফুট আর কি। আর ওজন ধরা হয় যে আনুমানিক 90 টনের মতো ওজন ছিল। এবং আর একটা কথা জানাতে চাই যে প্রত্যেকটা কাঠ, এটা পুরো একটা গাছের কাণ্ড এবং একটা গাছের গুঁড়ি ব্যবহার করা হয় আর কি। এটাকে কোনো প্রকারের যে মিলে কাটাকাটি অথবা এরকম না, জাস্ট তাদের নিজস্ব হাতে তৈরি সরঞ্জাম দিয়ে এটাকে কাটাকাটি করা হয় এবং একটার সাথে আরেকটা জুড়ে দিয়ে এই নৌকাটাকে তৈরি করা হয়। এবং উপরিভাগে একটা প্রলেপ দিয়ে দেওয়া হয় যাতে ভিতরে কোনো প্রকার পানি প্রবেশ না করতে পারে, যার কারণে কাঠের প্রত্যেকটা কাঠ, রাসেল তুমি দেখতেই পাচ্ছ যে এটা কতটা মোটা, প্রত্যেকটা কাঠ কতটা মোটা এবং প্রত্যেকটা কাঠ প্রচুর ওয়াইডলি, মানে অনেক মোটা পুরো একটা কাঠ ব্যবহার করা হয়। এবং ভিতরের যে কাঠগুলো রয়েছে এই কাঠগুলো বেশ মোটা এবং বেশ বড় সাইজের। তার এটা শাল কাঠ, সেগুন কাঠ ব্যবহার করা হয় এবং অনেকে বলে থাকে যে লোহা কাঠও ব্যবহার করা হয়েছে, যার কারণে এটা এত বছর, প্রায় 200 বছর মাঠে বালি পানির নিচে চাপা পড়ে থাকার কারণেও এটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি, এখনও এটা টিকে আছে। আর যেটা বলা হয় থাকে যে ওখানে যে শিকলটা রয়েছে, সামনে একটা শিকল, এটার সাথে শিকল বাঁধা অবস্থায় পাওয়া যায়। তো এই শিকলটা বেশ মজবুত এবং মোটা লোহা দিয়ে তৈরি একটা শিকল ছিল। এই শিকলটা বেশ দৈর্ঘ্য বিশাল অনেক লম্বা ছিল এবং এটা যখন উত্তোলন করা তখন আমি যতটুকু দেখেছি যে শিকলটা পানির ভিতরে বহুদূর পর্যন্ত পানির ভিতরে নিমজ্জিত ছিল। তো যতটুকু পর্যন্ত এরা টেনে তুলতে পেরেছে, যতটুকু পর্যন্ত তুলেছে আর কি, সেটাই তারা নিয়ে আসছে, পুরোটা তুলতে পারেনি, কারণটা হচ্ছে বহুদূর পর্যন্ত এটা সমুদ্রের ভিতরেই ছিল। এই আর কি, এইটা হচ্ছে এই সোনার নৌকার ইতিহাস। তো এটা আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্যই এটা এখানে সংরক্ষণ করা হয়েছে এবং এটাই কুয়াকাটার আসল ইতিহাসের একটা বিশেষ অংশ বলা যায় আর কি। প্রথম কুয়াকাটার ইতিহাসের অংশ এই সোনার নৌকা। তো সবাইকে আমন্ত্রণ এই সোনার নৌকা দেখার জন্য, সবাই আসবেন, অবশ্যই দেখে যাবেন এবং নিজেদের জ্ঞান এবং ইতিহাসকে আরও সমৃদ্ধ করে যাবেন। ধন্যবাদ। এর যে একটা তক্তা এর পাশে এখনও আমার হাতে 4 আঙ্গুল পুরো।
এই যে এগুলো মানে পুরোপুরি হইতেছে না, আরেকটু হইলে হইতো, মানে তাও প্রায় 5 ইঞ্চি 6 ইঞ্চির মতন এখনো 6 আছে। ইঞ্চি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে পেরেকগুলো। এই পেরেকগুলো এটা হচ্ছে আমরা জানি যে লবণ পানিতে লোহাগুলো খুব তাড়াতাড়ি ক্ষয় হয়, কিন্তু এটা এত বছর পর বালুর নিচে থাকার পরে পানিতে ডুবে থাকার পরেও এই পেরেকগুলো এখন যথেষ্ট পরিমাণে স্ট্রং, হ্যাঁ, এবং অনেক অনেক পুরুত্ব এখন ধরে আছে। এই নৌকাটা দেখলেই বোঝা যায় যে আদিমকালের মানুষজনের জীবনটা কতটা পরিশ্রমের ছিল, কারণ তখন তো আজকের মতন এতটা আধুনিক সরঞ্জাম ছিল না নৌকো বানানোর জন্য বা নৌকো বানানোর মতো। তখন তারা জাস্ট কুঠার দিয়ে কেটে কেটে এই গাছগুলোকে আস্তে আস্তে একটা গাছ, যেমন দেখুন এই যে একটা দিচ্ছে একটা দাসা, এখানে সেটা কতটা পুরুত্ব, প্রায় 1 বিঘা, হ্যাঁ। তো এগুলো কিন্তু আস্তে আস্তে একটা গাছ, এই গাছগুলোকে জাস্ট কুঠার দিয়ে কেটে একটু হালকা সাইজ করে দেন হচ্ছে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই নৌকাটা পুরোটাই এভাবে আস্তে আস্তে গাছ আস্তে আস্তে কাঠ দিয়ে তৈরি করা। এবং এই যে নৌকার উপর এখানে আরও একটা প্রলেপ ছিল, সেটা হচ্ছে পিতলের প্রলেপ। এটা পিতল, এটা যদিও পুরোপুরি নাই, অল্প অল্প আছে, খুব কম দেখা যায়। আর এইটা যখন নৌকাটা প্রথম উপরে উঠছে বালির নিচ থেকে, তখন এইটা দেখেই মানুষ ভাবছিল যে হয়তো বা এটা স্বর্ণের নৌকা। দর্শক, আমরা এই মুহূর্তে আছি কুয়াকাটা বৌদ্ধ মন্দিরে। আর কুয়াকাটা বৌদ্ধ মন্দিরের ভিতরে কিছু কিছু বৌদ্ধদের যে ঐতিহ্য সংস্কৃতি, যেটা এই কুয়াকাটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তো সেরকম কিছু মূর্তি, এছাড়া আরও কিছু ঐতিহ্যবাহী কিছু নিদর্শন রাখা আছে, আমরা সেগুলো দেখব। তো চলুন ভিতরে যাওয়া যাক। পাখা নিয়ে দাঁড়িয়ে গেছে, পাখা। দর্শক, এই হচ্ছে কুয়াকাটা এই বৌদ্ধ মন্দিরের যে মূল আকর্ষণ, গৌতম বুদ্ধের মূর্তি। এবং এখানে একটা সময় ছিল যখন এরকম আরও একটা মূর্তি ছিল, বাট পরবর্তীকালে কোনো অ্যাক্সিডেন্টলি একটা মূর্তি লস্ট হয়ে যায় বা অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তো এখানে এখন আপাতত একটাই আছে। আর এই কুয়াকাটায় যে রাখাইনরা বা বার্মিসরা আছে, তাদের মূল উপাসনালয় হচ্ছে এটা। দর্শক, আমরা আজকে কুয়াকাটার 2টা ঐতিহ্যবাহী নিদর্শন দেখলাম। একটা হচ্ছে সোনার নৌকা, আর অন্যটি হচ্ছে রাখাইনদের প্রধান উপাসনালয় এই বৌদ্ধ মন্দির। তো আমাদের আজকের ভিডিওর মূল বিষয় ছিল এগুলোই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটা আপনাদের জন্য আছেই। যাই হোক, পরে আবার অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে বিষয়ে ভালো থাকুন, চারপাশে সবাইকে ভালো রাখুন, অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।